আজকে ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় একের মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তর নির্বাচন করো। এক আছে ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন, এটা বি বাবর। 2 সড়কি আজম রাস্তাটি নির্মাণ করেন, এটা বি শের শাহ। 3 আকবরের মৃত্যু হয়, এটা বি 1605 খ্রিস্টাব্দে। 4 সিরি শহরের প্রতিষ্ঠাতা ছিলেন, এটা বি আলাউদ্দিন খলজি। এরপর 2 দিকে আছে সত্য মিথ্যা নির্ণয় করো। এক আছে মাত্র 21 বছর বয়সে বাবর ফরগনা প্রদেশে শাসনভার পান, এটা মিথ্যা হবে। এরপর 2 আছে রানা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন, এটা সত্য হবে। 3 আকবরের তৈরি রাজধানী ছিল ফতেপুর সিক্রি, এটা সত্য হবে। 4 চন্দননগরে ফরাসিরা বাণিজ্য কুঠি গড়ে তোলে, এটা সত্য হবে। এরপরে 3 থেকে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভ এক আছে শহর ন, এটা হবে নতুন শহর। এরপর 2 আছে হৌচ, এটা হবে জলাধার। 3 আছে মানচু, এটা হবে চীন। এরপর 4 আছে কিলা মুবারক, এটা হবে লাল কেল্লা। এরপর 5 আছে জিতল, এটা হবে তামার মুদ্রা। এরপরে 4 দিকে আছে এক কথায় লেখো। এক আছে খড়গড়া যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এর উত্তরটি হলো 1529 খ্রিস্টাব্দে খড়গড়া যুদ্ধ হয়েছিল। খড়গড়া যুদ্ধ হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবরের সঙ্গে বিহার ও বাংলার আফগান শক্তি জোটের। আফগান শক্তি জোটে ছিলেন সুলতান ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি, বিহারের শের খান এবং বাংলার শাসক নসরত শাহ। এরপরে 2 আছে বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রা কি নামে পরিচিত ছিল। বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রা হোর নামে পরিচিত ছিল। এরপর 3 আছে দিনেমার কাদের বলা হয়। ডেনমার্কের লোকেদেরকে দিনেমার বলা হয়। এরপর 5 দাগে আছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো সাত্রী। এক আছে উজবেক কারা, এর উত্তরটি হলো উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। খ্রিস্টীয় 16 শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ার একাধিক রাজ্য গড়ে তুলেছিল। এরপরে 2 আছে দাক ও হুলিয়া বলতে কি বোঝো, এর উত্তরটি হলো সেসব সেনাবাহিনীতে নিয়ন্ত্রণ বজায় রাখা ও দুর্নীতি বন্ধ করার জন্য দাক ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন। সেনাবাহিনীতে অশ্বদের চিহ্নিত করার জন্য দাক এবং সৈন্যদের দৈহিক বর্ণনা লিপিবদ্ধ করার জন্য হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করা হয়। এরপরে 3 আছে 12 ভূঁইয়া কাদের বলা হয়, এর উত্তরটি হলো 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে 12 ভূঁইয়া বলা হয়। বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাস প্রসিদ্ধ। 12 ভূঁইয়াদের নাম এবং শাসন এলাকা, এরা হলেন 1 প্রতাপাদিত্য যশোর খুলনা। 2 চাঁদ কাজী, এটা হবে চাঁদ প্রতাপ। 3 কেদার রায়, এটা হবে শ্রীপুর। 4 ঈসা খান ও মুসা খান, এটা হবে সোনারগাঁ। 5 ওসমান ময়মনসিংহ। 6 কন্দর্প নারায়ণ, এটা হবে চন্দ্রদ্বীপ। 7 কংসনারায়ণ, এটা হবে তাহিরপুর। এরপর আছে লক্ষণ মাণিক্য, এটা ভুলুয়া। এরপর আছে সীতারাম রায়, এটা হবে মামুদপুর। এরপর রামচন্দ্র, এটা হবে পুটিয়া। এরপরে আছে হাম্মির মল্ল, এটা হবে বিষ্ণুপুর। এরপর আছে মুকুন্দরা, এটা হবে ভূষণা। অনেক ঐতিহাসিকের মতে এরা সংখ্যায় 12 জনের বেশি ছিলেন। জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী 12 ভূঁইয়াদের নিজ নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। এরপরে 4 আছে সুলহ ই কুল কি, এর উত্তরটি হলো সুলহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন
যা দিন-ই ইলাহি নামে পরিচিত। সুরহই কুলের আদর্শ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন, প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিপক্ষপাত করবেন না। এরপরে 5 আছে হুন্ডি কি? এর উত্তরটি হলো হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতুর মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। এরপরে 6 আছে মোগল বাণিজ্যে সরাফদের ভূমিকা কী ছিল? এর উত্তরটি হলো আমরা এখানে বলে দেবো যে সুলতানি যুগে অর্থাৎ মধ্যযুগে যারা বর্তমান যুগের ব্যাংকারদের মতো টাকা বিনিময় করত, এছাড়া ধাতুর তৈরি মুদ্রাগুলি কতটা খাঁটি সেগুলি পরীক্ষা নিরীক্ষা করত, তাদেরকে সরাফ বলা হয়। এরপরে 7 আছে মধ্যযুগের ভারতে আভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তরটি হলো এখানে বলে দেবো যে মধ্যযুগে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। এই যুগে বাণিজ্যকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে গ্রাম ও শহরের বাণিজ্য এবং 2 হচ্ছে একাধিক শহরের মধ্যে বাণিজ্য। গ্রাম ও শহরের বাণিজ্য: গ্রামে কৃষকরা বিভিন্ন শস্য ও সবজি চাষ করত, বিভিন্ন পেশার কারিগররা প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র তৈরি করত। শহরের অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে খাদ্যশস্য, সবজি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আনা হতো। গ্রাম থেকে শহরে যেসব জিনিস আসতো তার মধ্যে ছিল বিভিন্ন খাদ্যশস্য, তেল, ঘি, মাছ, মাংস, লবণ, সবজি, ফল, মাটির হাঁড়ি, কলসি প্রভৃতি। গ্রামের ব্যবসায়ীরা এইসব জিনিসপত্র এনে শহরে বাজারে বা বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করত। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বড় বাজার ছিল। এখানে শস্য, কাপড়, ঘোড়া প্রভৃতি বিক্রি হতো। সুলতানি যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনার কাজ শুরু হয়। এরপর আছে একাধিক শহরের মধ্যে বাণিজ্য। আবার অনেক দ্রব্য সামগ্রী ছিল যেগুলি এক শহর থেকে অন্য শহরে বিক্রি হতো। এইসব জিনিসপত্রের মধ্যে ছিল দামি ও শৌখিন জিনিস যেগুলি ধনী ও অভিজাত পরিবারের লোকজন ব্যবহার করত। বিশেষ দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র, দামি আসবাবপত্র প্রভৃতি শহরের মধ্যে আমদানি রপ্তানি হতো। এরপরে 8 থেকে আছে মধ্যযুগে দিল্লির ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সীমানা উল্লেখ করো। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব সুলতানি ও মুঘল আমলে দিল্লি ছিল ভারতের রাজধানী শহর। এটি আরাবলী পর্বত ও যমুনা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। এই শহরটি রাজধানী হিসেবে গড়ে উঠেছিল কারণ আরাবলী পর্বত ও যমুনা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত হয় শহরটি সুরক্ষিত ছিল। তাছাড়া আরাবলী পর্বত থেকে সহজেই বড় বড় পাথর পাওয়া যেত যা দিয়ে দুর্গ ও প্রাসাদ নির্মাণ সহজ হতো। অন্যদিকে যমুনা নদী জলপথ হিসেবেও ব্যবহৃত হতে থাকে। এরপরে 6 আছে 7-8টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে শের শাহের সংস্কারগুলি পরিচয় দাও। এর উত্তরটি হলো ভূমিকা: আফগান বীর শের খাঁ মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লি সিংহাসনে বসেন। শের শাহ উপাধি গ্রহণ করে তিনি মাত্র 5 বছরে এক সুষ্ঠু ও উন্নত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। শের শাহের শাসন ব্যবস্থার বিবরণ বা কৃতিত্ব এটাই বলে দিলে হবে। 1 হচ্ছে শাসন সংস্কার। শাসন ব্যবস্থার সুবিধার জন্য শের শাহ তার সাম্রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করেন। প্রতিটি সরকারে সিকদার-ই, সিকদারান এবং মুন্সিফ-ই
মুন্সিফান নামে দুজন প্রধান কর্মচারী থাকতেন। এরপর আছে 2 রাজস্ব সংস্কার। শেষ শাহ রাজস্ব ব্যবস্থার ব্যাপক সংস্কার করেন। তিনি রাজস্ব নির্ধারণের জন্য সমস্ত জমি জরিপের ব্যবস্থা করেন। জমি নম্বর, প্রজার নাম, জমি সত্ত্ব ও দেয় রাজস্ব উল্লেখ করে প্রজাদের পাট্টা নামে একটি দলিল দেওয়ার ব্যবস্থা করেন এবং এর পরিবর্তে কৃষকরা রাজস্ব প্রদানের কবুলনামা সরকারকে দিত, যা কবুলিয়ত নামে পরিচিত। এরপর আছে বিচার ব্যবস্থা সংস্কার। শেষ শাহের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও উন্নত। বিচার ব্যবস্থা শীর্ষে তিনি নিজেই ছিলেন। তার আমলে দণ্ডবিধি কঠোরতা ছিল। এরপর আছে 4 যোগাযোগ ব্যবস্থা উন্নতি। এক আছে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের সুবিধার জন্য শেষ শাহ বহু রাস্তা নির্মাণ করেন। এগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলা সোনারগাঁ থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত নির্মিত রাস্তা সড়ক-ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। পথচারীদের সুবিধার জন্য রাস্তার দুপাশে তিনি গাছ লাগানোর ব্যবস্থা করেন এবং তাদের বিশ্রামের জন্য সরাইখানা নির্মাণ করেন। শেষ শাহ ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থা প্রবর্তন করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেন। মূল্যায়ন: খুবই কম সময়ে শাসনকালে শেষ শাহ এক সুষ্ঠু ও উন্নত শাসন ব্যবস্থা তৈরি করে তার শাসন নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। তাই মধ্যযুগে ভারতে অন্যতম মহান শাসক বলে শের শাহকে অভিহিত করা যায়। এরপরে 2 আছে মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কেমন ছিল। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব যে মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক: মুঘল শাসকরা ভারতে নিজেদের ক্ষমতা ও সাম্রাজ্য বিস্তার করার জন্য বিভিন্ন নীতি অনুসরণ করেন। বিশেষত ভারতের শক্তিশালী গোষ্ঠী রাজপুতদের নিজেদের সমর্থনে আনার জন্য তারা মৈত্রী ও যুদ্ধনীতি গ্রহণ করেছিলেন, যা রাজপুত নীতি নামে পরিচিত। রাজপুত নীতি গ্রহণের কারণ রাজপুতরা ছিল তৎকালীন ভারতবর্ষের রাজশক্তিদের মধ্যে সর্বাধিক শক্তিশালী। কেবলমাত্র মুসলমান অভিজাতদের উপর নির্ভর করে সম্পূর্ণ ভারতের উপর ক্ষমতা প্রতিষ্ঠা সম্ভব নয় জেনে আকবর রাজপুতদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চান। তাছাড়া রাজপুতদের রাজ্য ছিল দিল্লি ও আগ্রার নিকটে, তাই সাম্রাজ্যের কেন্দ্রস্থলের কাছে আকবর স্বাধীন রাজপুত রাজ্যের অস্তিত্ব স্বীকার করতে চাননি। রাজপুত অঞ্চলটি সামরিক ও অর্থনৈতিক গুরুত্ব অধিক হওয়ায় আকবর দ্রুত এই অঞ্চলটির ওপর নিজ আধিপত্য প্রতিষ্ঠা করতে উদ্যত হন। আকবরের আমলে রাজপুতদের সঙ্গে সম্পর্ক: আকবরের আমলে যে সকল রাজপুত রাজা বর্ষতা শিকারে রাজি হন, আকবর তাদের সাম্রাজ্যের উচ্চপদ দিয়ে বংশধারী ব্যবস্থার সঙ্গে যুক্ত করেন। আবার মুঘল বাদশাহ ও শাহজাদারা রাজপুত পরিবারে মেয়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সঙ্গে হিন্দুদের সমর্থন পাওয়ার জন্য আকবর হিন্দুদের ওপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে দেন। এছাড়া পূর্বে যুদ্ধবন্দীদের ইসলাম ধর্মে রূপান্তরিতকরণে প্রথা আকবর নিষিদ্ধ করেন, যা হিন্দুদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। কিন্তু আকবরের অধীনতা যারা স্বীকার করেননি তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য হল 1576 খ্রিস্টাব্দে মেওয়ারের রানা প্রতাপ সিংহের বিরুদ্ধে আকবরের সংগ্রাম, যা হলদিঘাটি যুদ্ধ নামে পরিচিত। এরপর আছে জাহাঙ্গীর ও শাহজাহানের সময়কালে রাজপুতদের সঙ্গে সম্পর্ক। খ্রিস্টীয় সপ্তদশ শতকে জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিগুলি অনুসরণ করেন। এই নীতির অনুসরণ করে জাহাঙ্গীর মেওয়ারের নিজ আধিপত্য স্থাপন করতে সক্ষম হন। তাছাড়া মৈত্রী নীতি অনুসরণ করে রানা প্রতাপের পুত্র অমর সিংহকে উচ্চ পদে নিয়োগ করেন। শাহজাহানের সময়ও রাজপুতদের সাম্রাজ্যে উঁচু পদে নিয়োগ করা হয়। এরপর আছে ঔরঙ্গজেবের সময়কালে রাজপুতদের সঙ্গে সম্পর্ক। বাদশাহ ঔরঙ্গজেবের সময় ও রাজপুতদের সাম্রাজ্যে উঁচু পদগুলিতে নিয়োগ করা হতো। পরবর্তী সময়ে মাওয়ারের রাজপুত রানা যশবন্ত সিংহ ঔরঙ্গজেবের সমর্থনে এলে তাকেও মনসবদারি ব্যবস্থায় যুক্ত করা হয়, কিন্তু তার মৃত্যুর পর রাজ্যে উত্তরাধিকার সমস্যা তৈরি হলে ঔরঙ্গজেব রাজ্যটিকে নিজের অধীনে নিয়ে আসেন। ফলে 1679 খ্রিস্টাব্দে রাঠোরের যুদ্ধ শুরু হয়। মুঘল
বাহিনী বহু রাজপুতকে হত্যা করে ও মন্দির ধ্বংস করে। তাছাড়া 1679 খ্রিস্টাব্দে অমুসলমানদের ওপর পুনরায় জিজিয়া কর চাপিয়ে দেওয়া হয়। তার শাসনকালে রাজপুত নীতিতে মৈত্রী সম্পর্কে থেকে যুদ্ধনীতি অনুসরণ বেশি দেখা যায়। এই যুদ্ধনীতি একদিকে যেমন রাজকোষ শূন্য করে, ঠিক তেমনি রাজপুত জাতির সহযোগিতা থেকেও মুঘলরা বঞ্চিত হয়। এরপরে 3 আছে জাতি ব্যবস্থার পরিচয় দাও। এর উত্তরটি হলো মুঘল সম্রাট আকবর ও তাঁর রাজস্ব মন্ত্রী টোডরমল রাজস্বের পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করার জন্য নতুন করে জমি জরিপ করান, যার নাম জাপ্তি বন্দোবস্ত। এখানে যাবত শব্দটি অর্থ হলো নির্ধারণ। আকবর প্রতি বছর প্রতিটি এলাকার আলাদা হিসাবে এই ব্যবস্থা চালু করেছিলেন। এই ব্যবস্থা পূর্বে 10 বছরের ভিত্তিতে প্রবর্তন করা হয়েছিল বলে একে দহসালা বা 10 সালা ব্যবস্থাও বলা হয়। এরপরে 4 আছে সুলতানি আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। দিল্লি শহরের প্রধানতম বৈশিষ্ট্য মিশ্র বসতি। ডক্টর অনিরুদ্ধ রায়ের মতে দিল্লিতে কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে বসতি গড়ে ওঠেনি। বসতিগুলির বৈশিষ্ট্য দিল্লিতে ধর্ম বা জাতিভিত্তিক বসতির বদলে মিশ্র বসতি গড়ে উঠেছিল। যেমন এক অপরিকল্পিতভাবে শহর গড়ে ওঠার জন্য ঘন ঘন শহরের কেন্দ্র বদলে গিয়েছিল। 2 শহরের অবস্থান বদলে যাওয়ার ফলে জাতপাত ভিত্তিক মহল্লা গড়ে ওঠেনি। 3 সাধারণভাবে একই পেশার লোকেরা একটি এলাকা বসতি স্থাপন করত। এর ফলে ধর্ম বা জাতপাত নয়, পেশাগত মিল বসতি গড়ে তোলার আগ্রহ তৈরি করত। এরপর আছে শহরের আশপাশে গড়ে উঠেছিল কসবা বা শহরতলি। এখানে গ্রামাঞ্চল থেকে নানা জাতের মানুষ এসে বিনা বাধায় বসতি গড়তে পারত। এরপরে 5 আছে মধ্যযুগে ভারতের দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও। এর উত্তরটি হলো, মধ্যযুগে ভারতবর্ষের দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্য চলত এবং একই সঙ্গে দেশের বাইরেও অর্থাৎ বিদেশেও ব্যবসা বাণিজ্য চলত। দেশের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য এই সময় ভারতবর্ষে করোয়ানি, বাঞ্জারা, নায়ক নামক বিশেষ এক প্রকার বণিক সম্প্রদায় ছিল, যারা শস্য পরিবহন করতেন, দূরপাল্লার ব্যবসা করত এবং সুদের ব্যবসা যারা করত সেই সব বণিকদের মুলতানি বা শাহ বলা হতো। এই সময় যারা টাকা বিনিময় এবং মুদ্রার বিশুদ্ধতা যাচাই করে দেখে নিতেন তাদের বলা হয় সরাফ, অর্থাৎ বর্তমানকালে ব্যাংকাররা ছিলেন সেই সময়কার সরাফ। এই সময় ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগের মাধ্যমে পণ্যদ্রব্যের দাম নির্ধারণ করা কাজটি করতেন দালালরা। এরপর আছে এই সময় বিমা ব্যবস্থা প্রচলন ছিল। এর ফলে ব্যবসায়ীরা দূরপাল্লার বাণিজ্যের ঝুঁকি নিয়ে জিনিসপত্র পাঠাতো। এরপর আছে দেশের বাইরে অর্থাৎ বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য। এই সময় সড়ক পথের মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে মধ্য ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত। স্থলপথে বাণিজ্যিক পণ্য দ্রব্যগুলি হলো সোনা, রূপো, ব্রোকেট, পশম, মূল্যবান রত্ন ইত্যাদি। এই সময় জলপথের মাধ্যমে অর্থাৎ আরব সাগর, পারস্য সাগর, লোহিত সাগর ও বঙ্গোপসাগর ইত্যাদি জলপথের মাধ্যমে বিদেশের বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য চলত। জলপথের বাণিজ্যিক পণ্যদ্রব্যগুলি হলো বস্ত্র, মশলা, নীল, খাদ্যশস্য, সোনা, চিনি, মাছ, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি। মধ্যযুগে দেশীয় এবং বৈদেশিক বাণিজ্যের ফলে চাহিদা ও প্রয়োজন যেমন পূরণ হতো তেমনি বাজারের পরিসরও বৃদ্ধি পেত। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।